রাতভর বৃষ্টিতে চট্টগ্রামের হালিশহর ও সিডিএ সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন বন্দরবাসী। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও ঘরবাড়ি তলিয়ে যায় বলে অভিযোগ নগরবাসীর। আরও জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বন্দরনগরী চট্টগ্রামের প্রধান সমস্যা জলাবদ্ধতা। প্রতি বছর বর্ষা আসলেই জলাবদ্ধতা যেন নগরবাসীর জন্য এক আতঙ্কের নাম। গতকাল রাত থেকে টানা বর্ষণে নগরীর বেশিরভাগ প্রধান সড়ক, চকবাজার, সিডিএ, আগ্রাবাদ অ্যাক্সেস রোড পানির নিচে তলিয়ে গেছে। সেক্ষেত্রে সিডিএর 5,000 কোটি টাকার জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ চললেও তার সুফল পায়নি নগরবাসী। আর জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে সাধারণ মানুষজনকে। এক কোমর পানি ওই মধ্যে মধ্যে আবার কিন্তু কমে যায়, আবার উঠে। সমস্যা কি আমরা বলতে পারি না। আমি 31 বছর গাড়ি চালাই, এইবারের মতন দেখি নাই। ছেলেদেরকে স্কুল নিতে পারতেছি না। সিডিএর কি প্ল্যান আছে, কি করতেছে বলছে, অনেক কাজ করতেছে, অনেক কাজ হচ্ছে, কিন্তু কোনো সময় দেখতেছি না। সরকার আসে এবং সরকার যায়, জনগণের যে অসুবিধা, কিন্তু এটা যদি ঠিক মতন কেয়ার নিত তাহলে আমরা এত কষ্ট পাইতাম না। যারা এটা দায়িত্বের মধ্যে টোটালের কাজ অবহেলার জন্য আমরা কষ্টটা পাচ্ছি। আর এই জলাবদ্ধতার কারণে লাখ লাখ টাকার লোকসানে পড়েছেন বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। পানির কারণে দোকানে পানি প্রবেশ করায় চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ধানটা এখন মাল তুলে গেছে, এবং রাত্রে দেখে বর্ষা পানি উঠে অনেক মালটা নষ্ট হয়ে গেছে। বৃষ্টি আসলে পানি উঠে যায়, আমাদের লস না, মার্কেট দোকান ব্যবসা চলতেছে না, এখানে কাস্টমার আসতেছে না। গতকাল রাত থেকে সকাল 9টা পর্যন্ত টানা 24 ঘন্টার বর্ষণে 129 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আর এই জলাবদ্ধতা থেকে কখন নগরবাসী মুক্তি পাবে সেটি এখন তাদের কাছে বড় প্রশ্ন। চট্টগ্রামের সিডি এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। এই মুহূর্তে আগ্রাবাদের সিডিএ এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছে। শফিক, ইমদাদ, আপনাকে যেটি বলতে পারি সেটি হচ্ছে চট্টগ্রামের যে দুঃখ বলা হয়ে থাকে এই জলাবদ্ধতাকে। আসলে সরকার আসে, সরকার যায়, কিন্তু চট্টগ্রামের মানুষের যে দুঃখ জলাবদ্ধতা সেটি কখনো শেষ হয় না। এবং আপনি হয়তো জানেন যে গতকাল সারা রাত কিন্তু চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং সকালেও কিন্তু বৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রভাবে কিন্তু চট্টগ্রামের যে সাধারণ মানুষ রয়েছে সেখানে তারা বিপাকে পড়েছেন। বিশেষ করে চট্টগ্রামের আগ্রাবাদ, হালিশহর, বহদ্দারহাট, চকবাজার সহ বেশ কিছু এলাকা হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে। এতে করে যারা অফিসের উদ্দেশ্যে বের হয়েছেন, স্কুল কলেজের উদ্দেশ্যে বের হয়েছেন, তারা বিপাকে পড়েছেন। আরেকটি কথা জানিয়ে রাখি, বিকেলের দিকে চট্টগ্রামে যে গোশালডাঙ্গা রয়েছে সেখানে ম্যানহোলে পরে একজন শিশু নিখোঁজ হয়েছে। পরবর্তী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেটি উদ্ধার করেছেন। এছাড়া চট্টগ্রাম ছাড়াও পার্বত্য বান্দরবানে কিন্তু 3 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি পাহাড় ধসের কারণে। আরেকটি কথা জানিয়ে রাখি, চট্টগ্রামে কিন্তু এরকম জলাবদ্ধতা হলে এবং প্রচুর বৃষ্টিপাত হলে এখানেও কিন্তু সেরকম পাহাড় ধসের সম্ভাবনার কথা থাকে। আমরাও কিন্তু সেই বিষয়টা মাথায় রেখেছি, হয়তো পাহাড় ধস কোনো জায়গা হচ্ছে কিনা সেই বিষয়টি দেখাশোনা করে যাচ্ছি। আপনাকে তো জানিয়ে রাখি যে চট্টগ্রামে যে জলাবদ্ধতা বলা হয়ে থাকে, চট্টগ্রামের দুঃখ, এই জলাবদ্ধতার জন্য বিভিন্ন সরকার কিন্তু ছোট ছোট আকারের কিছু প্রকল্প হাতে নিয়েছে। কিন্তু এইবার কিন্তু চট্টগ্রাম এবার কিন্তু সিডিএর পক্ষ থেকে প্রায় 5,000 কোটি টাকার একটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেখানে যে 16টি খালের ময়লা পরিষ্কার করা এবং 42টি বালির ফাঁদ নির্মাণ করা এবং যে 12টি স্লুইস গেট নির্মাণ করা। যদি স্লুইস গেট নিয়ে কিছু পার্থক্য রয়েছে, মতবিরোধ রয়েছে, সেটি হয়তো চট্টগ্রামের জলাবদ্ধতা থেকে মানুষ মুক্তি নাও হতে পারে, সেই বিষয়টি বিভিন্ন গবেষকরা সেটি বলছেন। এবং এছাড়া চট্টগ্রামে যে খালগুলো রয়েছে দেয়াল নির্মাণ করা এবং প্রতিনিয়ত পরিষ্কার রাখা, খালগুলো খনন করা। আপনারা যেটি আসলে বলতে পারি সেটি হচ্ছে, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ এলাকা। এখানে হয়তো আপনি শুনেছেন হয়তো বেশ কিছুদিন এখানে বছরের সারাক্ষণই কিন্তু বর্ষা বা একটু বৃষ্টি হলে কিন্তু জোয়ার হলে এখানে পানি জমে থাকে চট্টগ্রামের এই সিডিএ আবাসিক এলাকায়। এর কারণে কিন্তু কিছুদিন ধরে চট্টগ্রামের এই এলাকায় কিন্তু পানিবাহিত রোগ হচ্ছে, জন্ডিস, টাইফয়েড সহ বিভিন্ন রোগ, এবং বেশ কয়েকজন মারা গেছে এবং প্রায় 400 থেকে 500 জন বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার কথা সংবাদ হয়তো আপনারা জেনেছেন। তো সবকিছু মিলিয়ে যেটা বলতে পারি, আসলে জলাবদ্ধতা যে কথা
বলতে পারি সেটি হচ্ছে চট্টগ্রামের দুঃখ বলা হয়ে থাকে। জলাবদ্ধতা আসলে কখন রেহাই পাবে সেটি বলা যাচ্ছে। তবে সিরিয়ার পক্ষ থেকে যে সেই 5,500 কোটি টাকা যে মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেটি হয়তো যদি শেষ হয় সেটি 2020 সালের মধ্যে শেষ হয়ে যাবে বলে তারা বলছেন। যদিও এখন থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় যে আমরা যেগুলো খাল রয়েছে সেখানে স্লুইস গার্ড নির্মাণের কাজ চলছে এবং সেখানে খাল উদ্ধারের কাজ চলছে, মাটি অপসারণের কাজ চলছে। হয়তো 2020 সালের মধ্যে এটি কাজ শেষ হলে হয়তো আমরা একটি সুখবর পেতে পারি সিরিয়ার পক্ষ থেকে। তো এই ছিল চট্টগ্রামের সিরিয়া আবাসিক এলাকা থেকে জলাবদ্ধতার সর্বশেষ তথ্য। আগ্রাবাদের সিডিএ এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার শফিকুল ইসলাম, জানাচ্ছিলেন সেখানকার জলাবদ্ধতার খবর এবং মানুষের দুর্ভোগের খবর। মাদারীপুরে বেতের আঘাতে স্কুল ছাত্রীর বাম চোখ ক্ষতিগ্রস্তের ঘটনায় অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সকালে জেলা শিক্ষা অফিস থেকে এ নোটিশ জারি করা হয়। এদিকে উন্নত চিকিৎসার জন্য ওই শিক্ষার্থীকে গোপালগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য, শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। স্বজনদের অভিযোগ, সোমবার বিকেলে মাদারীপুরের দরগাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর কক্ষে শিক্ষককে দাঁড়িয়ে সম্মান দেখানোর সময় শিক্ষার্থী শম্পা আক্তার হেসে ফেলে। এ সময় ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন শিক্ষিকা দিল আফরোজ রত্না। এ সময় বাম চোখে মারাত্মকভাবে আঘাত পায় শম্পা। আপে আসছে না, আর নাচের তালিয়ে দেয়া ধরছি, আরে আশা দিছি, তারপর আপা এই পিটান দিছে। আমার মাইয়া যেরকম সুন্দর আছিল, আমার এরকম চোখের সুন্দর চাই। বর্তমান তো সম্পূর্ণ সব জায়গায় মাস্টারকে ট্রেনিং দেয় যে বেশ জানি বাচ্চার চালানো না হয়। তা আজকে কেন খালি কিসের জন্য পিটান দেওয়া হলো? গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যায় সহপাঠীরা। পরে তাকে মাদারীপুর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে নেওয়া হয়। যদি ভিতরগত কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তার দেখার একটু প্রবলেম হতেই পারে বা নাও দেখতে পারে, সেটা সেকেন্ড স্টেপে বলা যাবে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এরই মধ্যে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে জেলা শিক্ষা অফিস। এ ব্যাপারে থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যেয়ে তার মেয়ের বাবাকে বলা হয়েছে থানায় আসার জন্য। তার থানায় আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত শিক্ষক ৩ মাস আগে দরগাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। সময় সংবাদ, মাদারীপুর। বাংলার সময় আরো থাকছে। ৩ দিন পর ব্রাহ্মণবাড়িয়া ট্রেন থেকে ছড়িয়ে পড়া জ্বালানি তেল উত্তোলন শুরু। আজও আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ। জাতিসংঘ মহাসচিব সহ বিশ্বের শীর্ষ 4 সংস্থা প্রধানের বাংলাদেশের রোহিঙ্গা শিবির পরিদর্শন আন্তর্জাতিক সম্প্রদায়ের সদিচ্ছারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে 10 মাসেও প্রত্যাবাসন প্রক্রিয়ায় স্পষ্ট কোনো অগ্রগতি না হওয়ায় হতাশাও প্রকাশ করেন তারা। রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের পরবর্তী অধিবেশনের আগেই নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর সঙ্গে উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতা চালানোর পরামর্শ তাদের। আজহার লিমনের রিপোর্ট। গেল বছরের আগস্ট থেকে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসে জনগোষ্ঠীর পরিস্থিতি দেখতে এসেছেন অনেকেই। তবে এবার নিপীড়িত জনগোষ্ঠীর পাশে জাতিসংঘ মহাসচিব, সঙ্গে বিশ্বব্যাংক, বিশ্ব শরণার্থী সংস্থা এবং অন্যতম আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রস প্রধান। এখন এদেরকে এখানে যতদিন আছে ততদিন রাখবার জন্য তাদের কি ধরনের সহযোগিতা বাংলাদেশের প্রয়োজন তার একটা মূল্যায়ন তারা করতে পারলো, এবং রোহিঙ্গাদের নিজের মুখে থেকে তারা যখন শুনতে পেল, তাতে করে এখন তাদের মধ্যে আমার ধারণা এই বিষয়টা সমাধানের জন্য আরো একটু শক্তি তারা হয়তো পাবেন। গেল 10 মাসে সংখ্যায় 10 লাখেরও বেশি জনগোষ্ঠীর মানবাধিকার নিশ্চিতে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, আলোচনাও হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে। রোহিঙ্গা ইস্যু গড়িয়েছে আন্তর্জাতিক আদালত পর্যন্ত, কিন্তু সমাধান হয়নি। সবশেষ জাতিসংঘের 2 সংস্থার সঙ্গে মিয়ানমারের যে চুক্তি হয়েছে, বিশ্লেষকরা বলছেন তাতেও সুরক্ষা হয়নি এ জনগোষ্ঠীর মানবাধিকার। এখানে দুর্বলতাটা বেশি হলো আন্তর্জাতিক সম্প্রদায়। জাতিসংঘর একটা কঠিনভাবে হস্তক্ষেপ করতে হবে এবং যারা বড় শক্তি আছে তাদেরও করতে হবে, এবং মায়ানমারের উপরে একটা নিষেধাজ্ঞা ছাড়া আমি মনে করি না যে মায়ানমার এখানে কোনো কিছু করবে। জাতিসংঘ বা বিশ্বব্যাংক তাদের তো ওই চাপ বাড়াবার বাইরে তো তাদের ক্ষমতা নাই। এখন জাতিসংঘ যে জায়গাটা ক্ষমতাটা প্রয়োগ করতে পারে সেই জায়গাটা হচ্ছে নিরাপত্তা পরিষদের 5 সদস্য রাষ্ট্র যদি সেখানে সক্রিয় ভূমিকা নেয়,
তবে সেখানে ফলাফল খানিকটা দেখা যেতে পারে। এমন অবস্থায় বিশ্ব সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর সুপারিশ বিশেষজ্ঞদের। বিষয়টা জটিল, সকলেই আমরা মানি, কিন্তু সেই জটিল বিষয়ের জন্য খানিকটা সৃজনশীল উদ্ভাবনী ব্যবস্থা বা সমাধান আমাদের প্রয়োজন হয়তো হবে। যেভাবে চীনে গেছে সে ধরনের মিশন যাওয়া দরকার। মানবাধিকার সংস্থাগুলো আছে, তারা যেন তাদের রিপোর্টগুলো নিয়ে মানে সিকিউরিটি কাউন্সিলের কাছে দাঁড়ায়। গেল নভেম্বরে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের এক বিশেষ অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি চীন, ভারত, রাশিয়া সহ 10টি দেশ। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাখাইনে বিশাল সংখ্যক রোহিঙ্গার ফেরার মতো পরিবেশ সৃষ্টি হয়নি জানিয়ে রেড ক্রস প্রেসিডেন্ট পিটার মোরার বলেছেন, সেখানে সামাজিক ব্যবস্থা ও অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। রাজধানীর বনানীতে রেড ক্রিসেন্ট কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মিয়ানমারের সাথে ইউএনএইচসিআর এবং ইউএনডিপি স্বাক্ষরিত সমঝোতা স্মারক রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় ধরনের জটিলতা সৃষ্টি করতে যাচ্ছে। সমঝোতা স্মারকে রোহিঙ্গা শব্দ উল্লেখ সহ পূর্ণাঙ্গ নাগরিক মর্যাদা দেওয়ার পাশাপাশি রাখাইনের সার্বক্ষণিক জাতিসংঘের নিরাপত্তা রক্ষী মোতায়েনের দাবি জানিয়েছে রোহিঙ্গারা। তবে এই চুক্তিকে অনেকটা মন্দের ভালো হিসেবে দেখছে বাংলাদেশ। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অমানসিক নির্যাতনের মুখে প্রাণ ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে দানিতে একের পর এক টালবাহানা করে যাচ্ছে মিয়ানমার সরকার। তার সবশেষ সংযোজন ইউএনএইচসিআর এবং ইউএনডিপির সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারক। রোহিঙ্গারা নিজেদের মর্যাদা এবং নাগরিকত্বের দাবি জানিয়ে আসলো, চুক্তিতে তা পুরোপুরি উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ রোহিঙ্গাদের। রোহিঙ্গানের পরে আর সরকার আর বেশি যাইছিলাম করে তাই বলি রে পয়েন্ট করি পেলা বলি আর সিকিউরিটির হতাইন হইম এখন শুধু নাগরিক অধিকার নয়, তার সাথে নতুন আরো 5টি দাবি জাতিসংঘের মহাসচিবের কাছে তুলে ধরেছে তারা। বিশেষ করে মিয়ানমারে ফেরত নেওয়া হলে জাতিসংঘের নিরাপত্তা রক্ষী মোতায়েনের দাবি তাদের। রোহিঙ্গা রোহিঙ্গার নামি আন ধরা হরিব তো আরা যাইম বইতে নইলে আরা না যাইম আরা তো নাই দি তারা রোরে এতলা বলি আরা তো ইউএন প্রোটেকশন আর অন্য হক নাই তো প্রোটেকশন আরা তো আছে ফোরে তা হরিব। এই অবস্থায় সোমবার উখিয়া আশ্রয় শিবির পরিদর্শনে এসে জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গাদের এসব দাবি বিবেচনার আশ্বাস দেন। সারা বিশ্ব চায় মিয়ানমারকে চাপ প্রয়োগের মাধ্যমে রোহিঙ্গাদের সব ধরনের অধিকার ফিরিয়ে দিতে। আমরাও এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করব। এদিকে মিয়ানমারের এই চুক্তিতে অনেক ত্রুটি বিচ্যুতি থাকলেও প্রত্যাবাসন শুরুর জন্য মন্দের ভালো হিসাবে দেখছেন বাংলাদেশের শরণার্থী বিষয়ক কমিশনার। মিয়ানমার শুরু থেকে এই ব্যাপারে খুবই অনমনীয় ছিল। তারা তো কোনো আন্তর্জাতিক সম্প্রদায়কে তো সাথে রাখতেই চায়নি। শেষ পর্যন্ত চাপে পড়ে হোক বা স্বেচ্ছায় হোক, যেভাবে হোক তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে রাখতে রাজি হয়েছে। বর্তমানে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ায় নতুন পুরাতন মিলিয়ে 11 লাখ রোহিঙ্গা রয়েছে। বিগত 2012 সালে মিয়ানমারে গিয়ে রোহিঙ্গাদের দুঃখ দুর্দশা দেখেছিলেন বর্তমান জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এবার তিনি এসে দেখলেন বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের দুঃখ দুর্দশা। এক্ষেত্রে রোহিঙ্গারা আশা করছেন আগে যেমন এই অ্যান্টনিও গুতেরেস তাদের সহযোগিতা করেছিলেন, এবার প্রত্যাবাসনের মাধ্যমে তাদের চূড়ান্ত সহযোগিতা করবেন। উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির থেকে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতের দেয়া সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিল শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। আপিল শুনানি স্থগিত চেয়ে বেগম জিয়ার করা আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন আদালত। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বেগম জিয়ার আইনজীবীরা জানান, রায়ের বিরুদ্ধে করা আপিলটি 31 জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি সংক্রান্ত আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়েছে। রিভিউটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপিল শুনানি স্থগিত চেয়ে এই আবেদন করা হয়। গত 16 মে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। সেই সঙ্গে বেগম জিয়াকে বিচারিক আদালতের দেয়া 5 বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে যে আপিল দায়ের করা হয়েছিল 31 জুলাইয়ের মধ্যে তা নিষ্পত্তি করারও নির্দেশ দেন আদালত। এই মামলায় গত 8 ফেব্রুয়ারি থেকে নাজিমউদ্দিন রোডের পুরানো কারাগারে রয়েছেন বেগম জিয়া। এই যে 31 তারিখের মধ্যে যে এই মামলাটি নিষ্পত্তি করতে বলছে, এটা যথাযথ হয়নি এবং এটা আমাদের দায়িত্ব। কারণ এই আদেশটি যদি থাকে তাহলে পরে বিচার বিভাগের জন্য খুব একটা অ্যানার্কির সৃষ্টি হবে। উভয় পক্ষের আর্গুমেন্ট শুনেছে, আমাদের পিটিশনটি
ডিসপোজড অফ করেছে। এখানে কিন্তু কোন রকম কোন রিজেক্ট করে না, এটা হলো ডিসপোজড অফ মানে বাংলায় নিষ্পত্তি। অ্যান্টি কারাপশন কমিশন আপিল করেছিল, আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের রায় বহাল রেখেছে, অর্থাৎ তার জামিন বহাল রেখেছে, কিন্তু সাথে সাথে একটি আদেশ দিয়েছেন যে 31শে জুলাইয়ের ভিতরে এই মামলাটি আপিলটার শুনানি শেষ করতে হবে। সেই আদেশের বিরুদ্ধে ওনারা একটা রিভিউ পিটিশন ফাইল করেছেন। হাইকোর্ট বিভাগ এই দরখাস্তটি নিষ্পত্তি করেছেন ওনাদের, এবং আগামী রবিবার পর্যন্ত আপিল শুনানির স্থগিত রেখেছেন। মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে গ্রেফতার আতঙ্কে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বৈধতা পাওয়ার জন্য দূতাবাসে নতুন পাসপোর্টের আবেদন করেও না পাওয়ার অভিযোগ তাদের। এদিকে এই অভিযোগ অস্বীকার করে মালয়েশিয়ার কাস্টমস বিভাগকে দুষছেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি সহ অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধতার সময়সীমা শেষ হয়েছে গত 30 জুন। 2016 সালের 15 ফেব্রুয়ারি থেকে চালু হওয়া রিহিয়ারিং প্রকল্পের আওতায় একাধিকবার সময় বাড়ানো হলেও পাসপোর্ট বিড়ম্বনা, দালালদের দৈরাত্য আর নানামুখী সমস্যায় প্রবাসী বাংলাদেশিরা এখনো বৈধতা পায়নি, ফলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে বৈধতা লাভের প্রতিশ্রুতি দিয়ে দালাল চক্র অবৈধ কর্মীদের কাছ থেকে জনপ্রতি 6 থেকে 8,000 রিঙ্গিত হাতে নিলেও বৈধতার কাগজপত্র মিলেনি তাদের ভাগ্যে। রিহিয়ারিং পদ্ধতিতে বৈধকরণ প্রক্রিয়ার অন্যতম ধাপ হলো নিজ দেশের পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট দেয়া, তারপর অন্যান্য প্রসেসিং শেষ হলে পাওয়া যায় বৈধতা। কিন্তু দূতাবাসে নতুন পাসপোর্টের আবেদন করার কয়েক মাস পেরিয়ে গেলেও তা হাতে না পাওয়ার অভিযোগ প্রবাসী বাংলাদেশিদের। আমাদের অনেক মানুষ হয়রান হচ্ছে যে বিষয় না, আমাদের 9 মাস 10 মাস ধরে দিচ্ছি, এখন পর্যন্ত কোনো বই পাচ্ছি না। এই প্রকল্পের মাঝে অনেক বাংলাদেশি অংশগ্রহণ করছে, কিন্তু এখনো পর্যন্ত ম্যাক্সিমাম লোকের ভিসার কাজ সম্পন্ন হয় নাই। এদিকে শ্রমিকদের এই অভিযোগ অস্বীকার করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাস। এ ঘটনায় মালয়েশিয়ার কাস্টম বিভাগকে দোষেন দূতাবাসের পাসপোর্ট বিভাগের এই কর্মকর্তা। সকাল পর্যন্ত প্রায় 100 থেকে 1100 পর্যন্ত স্লিপ দিচ্ছে, 1100 পর্যন্ত সবগুলো এমবাসি আমার বাংলাদেশ এমবাসিতে পাঠানো হয়েছে। ওখান থেকে যেভাবে আমাদের কাছে পাসপোর্ট আসতেছে আমরা ওইভাবে ডেলিভারি দিচ্ছি। রিহিয়ারিং এর আওতায় প্রায় 5.5 লাখ অবৈধ বাংলাদেশি নিবন্ধিত হলেও ভিসা পেয়েছেন মাত্র 1,65,000 কর্মী, এবং নিবন্ধিত প্রায় 3,30,000 শ্রমিকের বৈধতার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে দেশটির অভিবাসন বিভাগে। ওইসব কর্মীরা জটিলতা নিরসনের সুযোগ পাবেন নাকি দেশে ফিরতে হবে তাও এখনো নিশ্চিত নয়। বাংলাদেশে জনশক্তি রপ্তানির অন্যতম দেশ মালয়েশিয়া। বর্তমানে দেশটিতে 10 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশিদের বসবাস, কিন্তু ভিসা জটিলতা আর দালালদের খপ্পরে পড়ে অনেকেই ভিসা না পেয়ে অবৈধ হয়ে পড়েছেন। তাদের প্রত্যাশা বাংলাদেশ সরকার এসব সমস্যা সমাধানে মালয়েশিয়া সরকারের সাথে বিষয়টি আলোচনার মাধ্যমে যদি বৈধতার সময়সীমা বাড়ানো হয়, তাহলে প্রবাসীরা যেমন উপকৃত হবেন তেমনি উপকৃত হবে সমগ্র বাংলাদেশ। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। বাংলার সময় আরো থাকছে। টাঙ্গাইলে চিকিৎসকদের দায়িত্বে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্তের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি থেকে জ্বালানি তেল ছড়িয়ে পড়ার 3 দিন পর উত্তোলন শুরু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষায় সকাল থেকে জেলা প্রশাসনের সহায়তায় জলাশয় থেকে পানি মিশ্রিত জ্বালানি তেল উত্তোলন শুরু হয়। এসব তেল ঢাকায় এনে পরিশোধনের মাধ্যমে পানি থেকে আলাদা করা হবে। এদিকে তেল উত্তোলনের কারণে আজও আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তবে ডাউন লাইনে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। গত 30 জুন রাতে ঢাকা চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইল কান্দি এলাকায় ঢাকামুখী মালবাহী ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়। এতে বিপুল পরিমাণ তেল জলাশয়ে ছড়িয়ে পড়ে। যদি আমরা ট্রেন চলাচল এবং ট্রেনের উদ্ধার কার্য নিয়েই আমাদের কর্মকাণ্ড পরিচালিত হয়, তেল তোলা বিষয়ক আমাদের কোনো এক্সপার্টিজম নাই এবং সাথে সাথে আমাদের কোনো ফ্যাসিলিটিসও নাই। তদুপরি স্থানীয় জেলা প্রশাসনের উদ্যোগ এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে আমরা এই তেলগুলো উত্তোলনে প্রয়াস গ্রহণ করি। আমাদের এক্সপার্টিজম না থাকার কারণে আমাদের কিছুটা বিলম্বিত হয় তেলগুলো প্রপার ওয়েতে উত্তোলনের জন্য। আমরা আজকে হোপফুলি যে আমরা খুব ভালো মাত্রায় তেল উত্তোলন করতে পারছি। যশোরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় 3য় দিনের অভিযানে তেলের ট্যাঙ্কার উদ্ধার করা হয়েছে। সকালে সেনা, নৌ বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। দুপুরের দিকে একটি তেলের ট্যাঙ্কার উদ্ধার করা হয়। এই 3 দিনে বিধ্বস্ত বিমানটির 70% উদ্ধার করা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। পরে বিকেলের দিকে বৃষ্টির কারণে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়। রোববার রাতে যশোর সদরের চান্দুটিয়া এলাকার বুক ভরা বাউড়ে বিমান বাহিনীর
K-8W নামের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে স্কোয়াড্রন লিডার এনায়েত কবির পলাশ ও স্কোয়াড্রন লিডার সিরাজুল ইসলামের মৃত্যু হয়। কিছু পদ্ধতি হয়তো পরিবর্তনও প্রয়োজন হতে পারে। আর এখানে চিটাং থেকে আরও কিছু নেভির কিছু ইকুইপমেন্টস এখানে হয়তোবা প্রয়োজন হতে পারে। তো তারপরে সিদ্ধান্ত, প্রাথমিক ইনিশিয়াল স্টেজে যে কাজগুলো সেগুলো অলরেডি চলছে। তো যদি রিকভারি হয় তো আমরা খুব সহজেই কাজটা শেষ হবে, আর যদি রিকভারি না হয় তাহলে তো আমাদের আনটিল রিকভারি আমাদের কাজগুলো চালিয়ে যেতে হবে। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সৎ, নিরপেক্ষ ও দক্ষ ব্যক্তিদের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ। সিটি নির্বাচন সামনে রেখে বরিশালের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সহ অন্যান্য নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন। যারা সততার সাথে, দক্ষতার সাথে এবং নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করেন, কারণ তফসিল ঘোষণার পরে যখন ভোটের দিন মূলত ভোট কেন্দ্রের দায়িত্ব কিন্তু প্রিসাইডিং অফিসারের হাতে চলে যায়। তো সুতরাং এমন ব্যক্তিদেরকে আপনারা বাছাই করবেন যারা ইতিপূর্বে প্রিসাইডিং অফিসার হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন এবং সরকারি কর্মকর্তা, অভিজ্ঞ এবং নির্ভয়ে যারা কাজ করেন এমনদেরকে আপনারা প্রাধান্য দেবেন। আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত কিশোরগঞ্জ 6 আসন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে আসনটি। এ আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ অনেকটাই নির্ভার। তবে বিএনপির দাবি নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে আবারও জয়ে ফিরবে দলটি। এদিকে স্বতন্ত্র প্রার্থীও চমক দেখাতে পারেন এ আসনে। ভৈরব প্রতিনিধি ফজলুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। ভাটি অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত কুলিয়ারচর উপজেলা ও বন্দর এলাকা ভৈরব নিয়ে গঠিত কিশোরগঞ্জ 6 আসন। 1991 সালে আসনটি বিএনপির দখলে থাকলেও স্বাধীনতার পর 2008 সাল পর্যন্ত 5 বারের সাংসদ ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। এরপর 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তার ছেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে পিছিয়ে নেই বিএনপির সভাপতি শরীফুল আলমও। তৃণমূল পর্যায়ে প্রচারণায় বেশ এগিয়ে আছে দলটি। দলের সক্রিয় নেতা হিসেবে তিনি মাঠে একক প্রার্থী হলেও তার পথ একেবারেই নিষ্কণ্টক না। মাঠে রয়েছে দল থেকে বহিষ্কৃত ভৈরব উপজেলা বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন। নির্বাচনে পাশ করার ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত, দ্বিধাদ্বন্দ্ব নাই, কিছুই নাই। এরা যত গতিমূলক, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সেনাবাহিনী কোনো কিছু আমাদেরকে ইনশাল্লাহ করতে পারবে না, কারণ জনগণ আমাদের পক্ষে আছে। প্রতিশ্রুতি অনুযায়ী জিল্লুর রহমান সাহেবের ছেলে পাপন সাহেব কোন রকমের কাজ ভৈরব কুলিয়ারচরে করে নাই। এই অন্যায়, অত্যাচার, জুলুমের, দুর্নীতির কারণে জনগণ মুখ ফিরে নিয়েছে তাদের কাছ থেকে, এবং সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই জনগণ আমাদের পক্ষে থাকবে। এদিকে এলাকার উন্নয়ন ও সমৃদ্ধি হবে এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। আমরা সামনে এমন লোককে আমরা ভোটে নির্বাচন করব, যে লোক আমাদের জনগণের পাশে এসে দাঁড়াবে। সুন্দরভাবে, সুষ্ঠুভাবে নির্বাচনে আমরা ভোট দিতে পারি, এরকম একটা সুষ্ঠু নির্বাচনের গ্রহণযোগ্য চাই আমরা। কিশোরগঞ্জ 6 আসনে ভোটার প্রায় 3,29,148 জন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ 6 আসনের স্থানীয় রাজনীতি নিয়ে বিস্তারিত থাকছে আজ রাত 8টার নির্বাচন সংবাদে। টাঙ্গাইলে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের জেনারেল হাসপাতালে ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, লিপির প্রসব বেদনা উঠলে তাকে নিয়ে ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় তার স্বামী। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। ওই হাসপাতালে নেওয়ার পর সেখানে কোনো চিকিৎসককেই পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের। এ সময় অনেক ডাকাডাকির পরও জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক না আসায় প্রসূতির অবস্থা আরও খারাপ হয়ে যায়। এক পর্যায়ে তিনি মৃত নবজাতক প্রসব করেন। দায়িত্ব অবহেলার অভিযোগে নবজাতক মৃত্যুর ঘটনায় মডেল থানায় একটি মামলা করেছে ভুক্তভোগী পরিবার। ওনারা কোন অবস্থা নিয়ে আসছে, আমাদের ডাক্তার সাহেব কোন অবস্থা পেয়েছে, এখন কি অবস্থায় সবকিছু জানিতে করতে হবে, তদন্ত করতে হবে, তার বিরুদ্ধে বিবেচনা লাগবে। আমাদের বিভাগীয় যে আছে আমরা তাই করতে পারবো।
ময়মনসিংহে গুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশ বলছে সে মাদক ব্যবসায়ী, মারা গেছে বন্দুকযুদ্ধে। গতরাতে সদরের চৈতলমারি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় অটো রাইস মিল এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি করলে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র মাদকসহ গুলিবিদ্ধ অবস্থায় বাচ্চু ওরফে ভেভেল নামে এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত বাচ্চুর বিরুদ্ধে বিভিন্ন থানায় 15টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। গাজীপুরে ফোম কারখানায় লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সব। দুপুরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের প্রায় 4.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায় সকালে বড়বাড়ি এলাকার বাইজিং বাংলাদেশ লিমিটেড ফোম কারখানার টিন শেড অংশে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে উত্তরা ও গাজীপুর সদরের আরও 5টি ইউনিট যোগ দেয়। প্রায় 4.5 ঘন্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই টিন শেডের কয়েকটি অংশ ধসে পড়ে। ধোঁয়ায় ছেয়ে যায় কারখানার আশপাশের এলাকা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। চট্টগ্রামের হালি শহর সহ বিভিন্ন এলাকায় পানিবাহিত রোগ ও হেপাটাইটিস ই ছড়িয়ে পড়ায় ওয়াসার লাইন সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে নগরীর ওয়াসা কার্যালয়ের সামনে সিডিএ ও হালি শহরবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওয়াসার পানি ময়লা ও দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। টানা বৃষ্টিতে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ওয়াসার পাইপ ফেটে ওই পানির সঙ্গে মিশে জন্ডিস, টাইফয়েড ও ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ছে। বেশ কয়েকবার বিষয়টি জানানো হলেও ওয়াসা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ এলাকাবাসীর। অবিলম্বে ওয়াসার পাইপগুলো মেরামত ও নতুন পাইপ লাগানোর দাবি জানান তারা। আমরা সিডিয়াবাসী, আগ্রাবাদ, বিল্লাপাড়া, আবিদারপাড়াবাসী বুক পানি দিয়ে আমরা আজকাল 7 বছর 8 বছর বসবাস করতেছি। সোয়ারেজ লাইনের পানি দিয়ে এখানে মিশে সবার বাসার মধ্যে এই পানিগুলো যাচ্ছে। ওইখানে জীবাণুটা হচ্ছে, জীবাণুটা পরীক্ষা করলে ওই পাইপের ওই লাইন থেকে পরীক্ষা করতে হবে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে আজও রাজশাহী ও ময়মনসিংহে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। হামলার প্রতিবাদে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে জড়ো হন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে একাত্মতা জানান বিভিন্ন বিভাগের শিক্ষকরা। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বিকেলে ময়মনসিংহের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। ফলে পুলিশের বাধায় তাদের কর্মসূচি বন্ধ হয়ে যায়। গতকালকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইকে নির্মমভাবে প্রহার করা হয়েছিল সে রাস্তায়। মূলত সেইটাকে আমরা জোরদার করে সমস্ত শিক্ষার্থী যারা এভাবে নিপীড়িত হচ্ছে তাদের সমবেদনা জানানোর জন্য আমরা মূলত এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় নির্যাতিত, নিপীড়িত হচ্ছে। আমরা কষ্ট পাচ্ছি, আমরা সমব্যথী। এই সহানুভূতি এবং সমব্যথা জ্ঞাপন করার জন্যই আসলে আমরা এখানে আজকে দাঁড়িয়ে আছি। তারা 10 মিনিট সময় চেয়েছে যে 10 মিনিট আমরা এখানে থেকে আমরা চলে যাব, কিন্তু ওটাকে ইস্যু করে কিছু ছাত্র এটাকে অন্যদিকে অন্য খাতে প্রবাহিত করার জন্য তারা এখানে অবস্থান করছে। মাদারীপুরের কালকিনি পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা। সোমবার কালকিনি সার্কিট হাউসে কাউন্সিলরদের কাছ থেকে শুনানি গ্রহণ করে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক এম ইদ্রিস সিদ্দিকীর নেতৃত্বাধীন তদন্ত কমিটি। এছাড়া পৌর কার্যালয়ে মেয়রের বক্তব্য গ্রহণ করা হয়। তবে তদন্ত শেষে রিপোর্ট জমা দেওয়ার আগে কথা বলতে রাজি হননি কমিটির সদস্যরা। 6 জুন মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন 8 কাউন্সিলর। 11 জুন স্থানীয় সরকার সচিব বরাবর মেয়রের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তারা। আমাদের অনারিয়াম পর্যন্ত দেয় না, কোনো সিদ্ধান্ত সে আমাদের নিয়ে করে না, এবং পৌরসভার যত বরাদ্দ আসে সে বিভিন্ন ভুয়া নাম দিয়ে, ভুয়া প্রকল্প দিয়ে সমস্ত টাকা সে আত্মসাৎ করে। 5 মাস 6 মাসের মাথায় একবার মাসিক সভা করে। পৌরসভায় কোনো ঠিকাদার নাই, সেদিন নিজেই ঠিকাদার, সে এবং তার ভাই বিরাদার তারাই ঠিকাদার, তারাই সমস্ত কাজবাজ করে। হিলি স্থলবন্দরে 28 দিনেও আটকে পড়া চাল খালাস না হওয়ায় আজও ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করতে দেয়নি ভারতীয় ট্রাক চালকরা।
সকালে পানামা পোর্ট থেকে একটি মিছিল নিয়ে হিলি চেকপোস্ট 0 পয়েন্টে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক প্রবেশে বাধা দেয় তারা। এর আগে আজ ট্রাক থেকে চাল খালাস করা হবে এমন আশ্বাসে গতকাল 3 ঘন্টা কার্যক্রম বন্ধ রাখার পর তা প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এদিকে আটকে পড়া ট্রাক থেকে চাল খালাস না হওয়া পর্যন্ত ভারত থেকে কোনো পণ্য হিলি বন্দরে আমদানি করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। আমাদের চালের গাড়ি দীর্ঘ 6 তারিখে ঢুকাইছে, গত মাসের 6 তারিখে, আজকে 3 তারিখে চালের গাড়ির কোনো খবর নাই। তার জন্য আমরা এখানে বন্ধ করেছি। আজকে 1 মাস 8 দিন হলো আমার গাড়ি দাঁড়ায় আছে, না বাড়ি যেতে পারতেছি না কিছু করতে পারতেছি। বাড়ির বউ চল কি করে খাবে? আমরা ইন্ডিয়ান ড্রাইভার, ইন্ডিয়ান গাড়ি বন্ধ করে দিচ্ছি। আমাদের শুরু হওয়া না পর্যন্ত আমরা ওই গাড়ি আসতে দেবো না। আমাদের একটা ব্যবস্থা করতে চাই, না হলে গাড়ি ঢুকবে না, সোজা হিসাব। নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে স্কুল শিক্ষককে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা শিক্ষক সমিতি। সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন উপজেলার শতাধিক শিক্ষক অংশ নেন। এ সময় বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। পরে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। জমি নিয়ে বিরোধের জেরে গতকাল প্রধান শিক্ষককে মারধর করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গাছের ডাল ও সমিলের পরিত্যক্ত জ্বালানি কাঠকে শৈল্পিক রূপ দিয়ে ভাগ্য বদলেছেন যশোরের কেশবপুর উপজেলার 3 গ্রামের মানুষ। তাদের ঘরে ঘরে গড়ে উঠেছে ছোট ছোট কারখানা। এসব কারখানায় সব বয়সের মানুষের ব্যস্ত সময় কাটে মোমদানি, ফুলদানি, ছুরি রান্না, কলস, বাটি সহ বিভিন্ন নিত্য ব্যবহার্য সামগ্রী তৈরিতে। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 90 দশকের শুরুর দিকে কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের ভারত ফেরত ইনসার আলী বাঁশ দিয়ে মোমদানি, ফুলদানি, কলমদানি সহ বিভিন্ন ধরনের নিত্য ব্যবহার্য সামগ্রী তৈরি শুরু করেন। এ কাজে অল্প দিনে সফলতা পান তিনি। এরপর প্রতিবেশীরাও তার কাছ থেকে কাজটি হাতে কলমে শিখে নিজেরা শুরু করেন। শৈল্পিক কাজটির আর্থিক মূল্যে আকর্ষিত হয়ে পার্শ্ববর্তী কান্দরপুর ও মঙ্গলকোট গ্রামের লোকজনও জড়িয়ে পড়েন এ শিল্পের সাথে। বর্তমানে এ 3টি গ্রামে প্রায় ছোট বড় 5 শতাধিক কারখানা আছে। এখানে ছোট ছোট কাঠের টুকরা দিয়ে তৈরি হচ্ছে বাহারি ডিজাইনের মোমদানি, ফুলদানি, কলস, বাটি, মেয়েদের চুড়ি রাখার আলনা সহ বিভিন্ন সামগ্রী। রোজগার দিয়ে ছেলেমেয়ের মানুষ করতেছি, এর উপরে নির্ভর। আমার আব্বু প্রথম এই কাজটা ভারত থেকে নিয়ে আসার পরে আস্তে আস্তে এই কাজের বিস্তার ঘটে। আর্থিক কারণে কারখানা করতে না পারলেও শ্রম বিক্রি করে নানাভাবে আয় করছেন আরো অনেকে। আমাকে চাল উঠেই বিক্রি করি, ওর বাপ যা ইনকাম করে ওতে মিশিয়ে দিয়ে আমাকে টুকটাক সংসারটা চলে। দিনে ওই 200, 300, 150 যার যেরকম মানে মজুরি হিসাবে প্রোডাকশনে কাজ করতে পারে সেই হিসাবে সে টাকা পায়। বাহারি এসব পণ্যের দেশব্যাপী ব্যাপক চাহিদা থাকলেও বিদ্যুৎ ও শ্রমিক সংকটের কারণে পিছিয়ে পড়ছেন উদ্যোক্তারা। 12 ঘন্টা তো আমার বিদ্যুৎ পায়, অনলি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা। এই কুটির শিল্পের মাল সারা বাংলাদেশে পর্যাপ্ত চাহিদা আছে, কিন্তু বিদ্যুৎ যদি না থাকে তাহলে তো এই চাহিদা পূরণ করা সম্ভব না। তবে সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করার কথা জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। উপজেলা প্রশাসন চেষ্টা করবে কোনো বিকল্প উপায়ে যে তাদের জেনারেটর অথবা সোলার বিদ্যুতের মাধ্যমে যদি তাদের এই বিদ্যুৎ সমস্যার সমাধান করা যায় তাহলে আমার মনে হয় এই মানুষগুলো আরো উপকৃত হবে। কেশবপুরের গ্রামগুলোতে 21 ধরনের পণ্য তৈরি করা হয়, যার মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কমপক্ষে 10,000 লোক জীবিকা নির্বাহ করছেন। সময় সংবাদ, যশোর। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। রাতভর বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসে একই পরিবারের 3 সদস্য সহ 4 জনের মৃত্যু। সেতু ডুবে যাওয়ায় সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বন্দরনগর। চট্টগ্রামে ম্যানহোলে পড়ার 2 ঘন্টা পর 13 বছরের মোশাররফকে জীবিত উদ্ধার। শরীরে আঘাতের চিহ্ন থাকলেও শঙ্কামুক্ত জানালেন চিকিৎসক। জাতিসংঘ মহাসচিব সহ শীর্ষ 4 সংস্থা প্রধানের রোহিঙ্গা শিবির পরিদর্শন বিশ্ব সম্প্রদায়ের সদিচ্ছারই প্রতিফলন, মন্তব্য বিশ্লেষকদের। উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতার তাগিদ। মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে গ্রেফতার আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। নতুন পাসপোর্টের আবেদন করেও না পাওয়ার অভিযোগ। দেশটির কাস্টমসকে দায়ী করল দূতাবাস। এবং শিক্ষিকার বেতের আঘাতে মাদারীপুরে স্কুল ছাত্রীর চোখ ক্ষতিগ্রস্ত, দাবি স্বজনদের, অভিযুক্ত সাময়িক বরখাস্ত। এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv।
এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।